RTV BSMMU A2I করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা তানিম। করোনার চলমান সংকটকালে বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ এবং করোনা নিয়ে আপনাদের নানা প্রশ্ন উত্তর দিতেই আমাদের বিশেষ আয়োজন করোনা হেল্পলাইন। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমাদের সাথে যুক্ত থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার AKM মোশাররফ হোসেন। দর্শক, শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য RTVর টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অপারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। BSMMU থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফোন করুন 0961167777 নম্বরে। চলে যাচ্ছি মূল আলোচনায়। ডাক্তার AKM মোশাররফ হোসেন, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের করোনা হেল্পলাইন অনুষ্ঠানে। আমি প্রথমেই জানতে চাইব যে আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমে তো মৃত্যু বেড়ে যায়, আবার মৃত্যু কমে তো আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। একটি স্থিতিশীল অবস্থা ফিরছে না কেন এখন পর্যন্ত? চ্যালেঞ্জটা আসলে কোথায়? এই বিষয়ে আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টি আসলে আমাদেরকে খুবই চিন্তিত করছে এবং শঙ্কিত করছে। গত কিছুদিন ধরে কিন্তু করোনা আক্রান্তের হার বেড়ে যাচ্ছে এবং আমি আমার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রায়াজে শুনলাম যে রোগীর সংখ্যা প্রায় ডাবল হয়ে গেছে। গত 4-5 দিন ধরে প্রতিদিন প্রায় 15-16 জন রোগী ট্রায়াজে থাকছে। এর আগে যেটি 7-8 জনে নেমে এসেছিল। তো এই বিষয়গুলো আসলে বিবিধ কারণ আছে। এটি একটি চলমান প্রক্রিয়া। আপনি জানেন যে মহামারী যখন হয়, সেই মহামারী সংক্রান্তের হার, সংক্রমণের হার কখনো বাড়বে, কখনো কমবে। এটি একটি স্বাভাবিক কোর্স। পাশাপাশি আমাদের যেটি করণীয়, আমার যেটি মনে হয় এবং অনেকেই যেটি এখন মন্তব্য করছেন, যে ভ্যাকসিন নেওয়ার পর আমার মনে হয় আমরা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কিছুটা উদাসীনতা, শিথিলতা এগুলো লক্ষ্য করছি। এটি বোধহয় একটি কারণ হতে পারে। জি, একটি বিষয় একটু জানতে চাইবো যে ধারণা করা হচ্ছিল শীতকালে করোনার প্রকোপ বেড়ে যাবে, কিন্তু বাস্তবে কিন্তু উল্টো চিত্র দেখা গেছে। মানে এখন আশঙ্কা করা হচ্ছে যে গরম আসলে আবারও সংক্রমণ বেড়ে যাবে। এর কারণ আসলে কি? না, সেটি এইভাবে বলা যাবে না যে গরমের কারণে, কারণ এখনো আমাদের সংক্রমণের হার কিন্তু 5-এর নিচে। কাজে আমাদের এখানে বেড়ে যাচ্ছে সেটি বলা যাবে না। 5-এর নিচে যতক্ষণ আছে আমরা ততক্ষণ পর্যন্ত ভাবতে পারি যে আমাদের সংক্রমণের হার একটি সহনীয় পর্যায়ে আছে। সেটি বাড়তে পারে অবশ্যই, কিন্তু গরমে বাড়বে সেরকম সম্ভাবনা আমার মনে হয় আমরা যদি খুব স্ট্রিক্টলি স্বাস্থ্যনীতিগুলো, স্বাস্থ্যবিধিগুলো ফলো করি এবং আমরা যারা ভ্যাকসিন নেয়ার সুযোগ পাচ্ছি তারা যদি এই সুযোগটা কাজে লাগাই, তাহলে আমার মনে হয় যে করোনার সংক্রমণের হার অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। জি, কিন্তু আপনি বলছিলেন যে ভ্যাকসিন নেয়ার পরে অনেকেই যারা মানে বলা হচ্ছে যে ভ্যাকসিন নেয়ার পরে অনেকেই নিরাপদ। কিন্তু আমরা দেখেছি যে প্রথম ডোজ নেয়ার পরেও কিন্তু অনেকে করোনা আক্রান্ত হয়েছেন এবং প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজ দেয়ার যে সময়সীমাটা এটা বেশ বড়ই বলা যেতে পারে। তো এই সময়ের মধ্যেও তো অনেকে করোনা আক্রান্ত হতে পারে। সেই ক্ষেত্রে করণীয় কি? ডেফিনিটলি এই জায়গাটাই আমি বললাম যে আমাদের মধ্যে যেই উদাসীনতা, শিথিলতা, সেটি আমাদেরকে আসলে করা চলবে না। প্রথম আপনি যেই ডোজটা নিলেন, এই ডোজ নেয়ার পর দেখা গেছে যে কোভিশিল্ড ভ্যাকসিন নেয়ার অন্তত পক্ষে 14 দিন পর অ্যান্টিবডি একটা প্রোটেকটিভ লেভেলে আসে। তো সেই ক্ষেত্রে 14 দিন কিন্তু আমাদের পুরোপুরিভাবে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। কিন্তু দেখা যাচ্ছে কি আপনি একদিকে এই ভ্যাকসিন দিচ্ছেন, আরেকদিকে আপনি মাস্ক এগুলো ছুঁড়ে ফেলছেন এবং কেউ এই স্বাস্থ্যবিধিগুলো মানতে চাচ্ছে না। এগুলো বিভিন্ন টিকা কেন্দ্রের মধ্যেও দেখা যাচ্ছে। এই বিষয়গুলো আপনি দেখা গেল যে আজকে আপনি টিকা নিলেন এবং টিকা নিতে গিয়ে আপনি মাস্ক পরলেন না, আপনার আশেপাশের লোকজন আসা যাওয়া করলো, তাদের মধ্যে কেউ ইনফেক্টেড থাকতে পারে। আবার অনেকের মধ্যে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নিয়ে তিনি নিজে তো মাস্ক পরছেনই না, আশেপাশের লোকজনও তার দেখা দেখে হয়তো মাস্ক পরা ছেড়ে দিয়েছে। ফলে এই সংক্রমণটা হচ্ছে এবং এইভাবে দেখা যাচ্ছে আমার চেনা জানা অনেকেই ভ্যাকসিন নেয়ার পরও কিন্তু এই সংক্রমিত হচ্ছে, কোভিড-19 আক্রান্ত হচ্ছে। এর মানে এই নয় যে এটি কোভিড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া। এটি হচ্ছে আমাদের স্বাস্থ্যবিধি না মানার কুফল।
জি, এই পরিস্থিতি যদি চলতে থাকে আসলে তাহলে কি ধরনের পরিস্থিতি হতে পারে? খুবই ভয়াবহ পরিস্থিতি। দেখুন, এখন যেই সংক্রমণের হারটি ৫ এ আছে, সেটি যেকোনো সময় ১০ হতে পারে, ১৫ হতে পারে। সেটি আমরা দেখেছি। আমাদের এখানেও ছিল এই মে, জুন, জুলাই মাসে। সেই অবস্থায় আমরা ফিরে যেতে পারি। কারণ কি? এখন মনে করুন যে করোনা হয়তো একটি সহনীয় পর্যায়ের সংক্রমণের লেভেলে আছে। এটি কিন্তু চলে যায়নি। ধরতে পারেন যে আপনি এটি ঘাপটি মেরে আছে। যেকোনো সময় এটি আবার একেবারে আগের রূপে ফিরে আসতে পারে। কাজেই সেই জায়গাটায় কিন্তু আমাদের খুব মনোযোগী হওয়া এবং আমাদের এই স্বাস্থ্যবিধিগুলা মানার কোনো বিকল্প নাই। জি, আমাদের সঙ্গে একজন দর্শক ফোনে যুক্ত হয়েছেন। ফোনটি নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরছি। হ্যালো দর্শক, আমাদের সাথে কে আছেন ফোনে? নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি খাদিজা বেগম, জয়পুর জেলা থেকে বলছি। বলুন। আমার বয়স ৩১ বছর। আমি স্যারের কাছে প্রশ্ন রাখছি যে অ্যাজমাজনিত সমস্যার কারণে গর্ভবতী মারা কি এই ওষুধগুলো সেবন করতে পারবে নাকি? স্যার দয়া করে আমাকে এই প্রশ্ন উত্তর দিবেন। কি ধরনের ওষুধ? মানে অ্যাজমাজনিত যে ওষুধ, এই যে আমি যে ওষুধ অ্যাজমায় খাওয়ার মতো যে ওষুধগুলো সেগুলো গর্ভবতী অবস্থায় খাওয়া যাবে কিনা? জি দর্শক, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সাথে। থিওফাইলিন জাতীয় ঔষধগুলো ছাড়া বাকি সবগুলো ঔষধ ইনহেলার, মনচিলিওকাস তিনি ব্যবহার করতে পারবেন নির্ভয়ে। আচ্ছা, আরো একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো দর্শক, কে আছেন ফোনে? নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে ইকবাল বলছি। জি। আমার প্রশ্নটা হলো স্যারের কাছে। স্যার, আমার গত 14 ফেব্রুয়ারি আমি টিকা দিয়েছিলাম, কিন্তু আমার 18 তারিখ থেকে স্যার জ্বর ওঠা শুরু করছিল এবং আমি 21 তারিখে মেডিকেলে ভর্তি হয়েছিলাম এবং 27 তারিখ পর্যন্ত আমি মেডিকেলে ছিলাম। এখন স্যার আমার প্লাটিলেটটা কমে 80,000 হয়ে গিয়েছিল এবং আমার এইচবি ইলেকট্রিক্সে একটা ফ্যামিলি প্রবলেম ছিল। এখন দ্বিতীয় ডোজটা স্যার আমার জন্য অ্যাকসেপ্টেবল কিনা সেই বিষয়ে স্যার আপনার কাছে আমার প্রশ্ন। দর্শক ধন্যবাদ। স্যার শুনতে পেয়েছেন নিশ্চয়ই? আমি শুনতে পেয়েছি, কিন্তু ওনার প্রশ্নটা কি? মানে আপনার প্লেটলেট কাউন্ট কমে গেছে, সেটি আপনার একটি প্রশ্ন, তাই তো? জি, প্রথম ডোজ টিকা নেওয়ার পরে যাদের মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া বা মারাত্মক অ্যালার্জির সমস্যা দেখা গেছে তাদেরকে দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে আপনার পরামর্শ কি? দর্শকের প্রশ্নটা অনেকটা এরকমই ছিল। আপনি আর দ্বিতীয় ডোজ আসলে নেওয়া ঠিক হবে কিনা এরপরে? হ্যাঁ, অবশ্যই ঠিক হবে। আমি বলছি শুনুন। প্রথম কথা হচ্ছে, আপনি 14 তারিখে টিকা নিলেন। আপনার এই সিম্পটম গুলা শুরু হলো ৪ দিন পরে। আমি জানি না আপনি করোনা পরীক্ষা করিয়েছেন কিনা, কোভিড-19 এর আরটি-পিসিআরটা। এটি করিয়ে না থাকলে করা উচিত ছিল। আপনি করোনা আক্রান্তও হতে পারেন, অথবা আপনি যেকোনো ভাইরাস জ্বরে আক্রান্ত হতে পারেন। কারণ কি? যে যদি এটি করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হতো, তাহলে কিন্তু আপনি যেদিন টিকা নিয়েছেন সেদিন থেকেই আপনার উইদিন আওয়ার্স এই সিম্পটম গুলো দেখা দিত। সেটা কিন্তু দেয়নি, ৪ দিন পরে দিয়েছে। মানে কি, করোনার টিকার সঙ্গে এই সিম্পটম গুলো সম্পৃক্ত নয়। নাও হতে পারে, সম্পর্কিত নাও হতে পারে, সেটি কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে। এটি একটি ভাইরাল ফিভার। এখন আপনি খোঁজ নিলে দেখবেন ঘরে ঘরে ভাইরাস জ্বর হচ্ছে, কিন্তু ভাইরাসের একটা ওয়েভ যাচ্ছে এখন করোনার বাইরে অন্য ভাইরাস দিয়ে। এটি আমাদের মাথায় রাখতে হবে। জি, একটু জানতে চাবো যে টিকা নেওয়ার আগে টিকা গ্রহীতার কি ধরনের প্রস্তুতি দরকার আর কি কি ধরনের ওষুধ সেবন এক্ষেত্রে আগে থেকেই বন্ধ রাখা প্রয়োজন, এবং অ্যান্টিবায়োটিক নেওয়া অবস্থায় টিকা নেওয়া যাবে কিনা? একটি বিষয়, সেটি হচ্ছে একদম মোটা কথায় যদি বলি, সেটি হচ্ছে যে কোনো একিউট ইনফেক্টিভ কন্ডিশন যদি থাকে, যেমন ধরুন আপনার একটা জ্বর আছে, সর্দি কাশি আছে, অথবা দেখা গেল আপনার জন্ডিস আছে, এরকম যদি রোগ থাকে, তাহলে পরে আপনি টিকাটা নিবেন না ঠিক সেই সময়, রোগটি থেকে সুস্থ হওয়া পর্যন্ত। আর যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, যেমন ধরুন আপনি অ্যাজমায় ভুগছেন, সিপিডিতে ভুগছেন, ব্লাড প্রেশার আছে, আপনার ডায়াবেটিস আছে, এগুলো পুরোপুরি যেন কন্ট্রোলে থাকে, তবেই আপনি টিকাটি দিবেন। জি, আরো একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো দর্শক, কে আছেন ফোনে? নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমি ম্যাডাম বলছি মোহাম্মদ আখতারুজ্জামান, ঢাকা কেন্দ্র থেকে। জি বলুন। স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার বয়স 48। আমি ওই গত বছর মার্চ মাসে আমার হার্টে 2টা রিং পরানো হয়েছে।
তাহলে এই মুহূর্তে ঠিক বা ভ্যাকসিন নেওয়া ঠিক হবে কিনা বা দিতে পারবো কিনা, কোনো সমস্যা হবে কিনা? জি দর্শক, ধন্যবাদ। হ্যাঁ, পাটোয়ারি সাহেব, আপনি তো অবশ্যই ভ্যাকসিন নিতে হবে আপনাকে, এবং আপনি হচ্ছেন ভ্যাকসিনের একজন মানে গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট, কারণ আপনার কোমরবিডিটি আছে। কিন্তু লক্ষ্য রাখবেন যেন আপনার এই যেমন ইসকেমিক হার্ট ডিজিজের জন্য, যেটার জন্য আপনি নিচ্ছেন ঔষধ, এই কিছু কিছু ঔষধ খাচ্ছেন, সেই ঔষধগুলো আপনি নিয়মিত খাবেন, এবং কোনো যেন আপনার সেই অসুখের ইসকেমিয়ার যেন কোনো সিমটম না থাকে। এর সঙ্গে যদি ডায়াবেটিস বা প্রেশার অন্য রোগ থেকে থাকে, তাহলে সেই রোগগুলোও যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে। যেমন ডায়াবেটিস, ডায়াবেটিস অবশ্যই 10-এর নিচে যেন থাকে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। জি, একটু জানতে চাবো যে ইংল্যান্ড কিংবা আফ্রিকার নতুন যে স্ট্রেন শনাক্ত হয়েছে সেটি যে এখনো বাংলাদেশে প্রবেশ করেনি, সে ব্যাপারে আসলে আমরা কতখানি নিশ্চিত? মোটেও নিশ্চিত না। আমরা যদি এরকম ধরে নিই যে হঠাৎ করে এই একটু সংক্রমণের হার বেড়ে যাচ্ছে, আমরা দোষ দিচ্ছি যে হয়েছে, আমরা একটু স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে আমাদের মধ্যে উদাসীনতা বা শিথিলতা দেখা গিয়েছে, সেটি একটি। পাশাপাশি এমনও তো হতে পারে যে আমাদের সেই কনটাজিয়াস মানে অতিমাত্রায় যেটি সংক্রমিত হচ্ছে, সেই রকম কোনো ভেরিয়েন্ট আমাদের মধ্যে ঢুকে গেছে, এটিও হতে পারে। কাজেই আমাদেরকে আসলে সাবধান হতে হবে। জি, এই অবস্থায় আসলে বিদেশ থেকে যারা আসছে তাদেরকে কিন্তু আগের মতো কোয়ারেন্টিনে থাকার জন্য বাধ্য করা হচ্ছে না বা রাখা হচ্ছে না। এই বিষয়টা আসলে কতখানি ঝুঁকিপূর্ণ হতে পারে? এই আসলে বিদেশ ফেরতদেরকে কোয়ারেন্টিনে রাখার মতো কোনো ব্যবস্থাও চোখে পড়ছে না এখন। দেখুন, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত, বিশেষ করে যেসব জায়গায় এইসব কন্টাজিয়াস স্ট্রেইন গুলো পাওয়া যাচ্ছে, যেমন আমেরিকা, ইউকে, ব্রাজিল, তারপর সাউথ আফ্রিকা। এই দেশের থেকে যারা আসবে তাদের ব্যাপারে আমাদের মনে হয় অবশ্যই একটু কোয়ারেন্টাইনের ব্যবস্থা করলে ভালো হয়। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো দর্শক, কে আছেন ফোনে? নাম বলে প্রশ্ন করুন। শামসুল আলম আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি 2 নভেম্বর কোভিড আক্রান্ত ছিলাম। তারপরে আমার তখন ভালো হয়ে গেছে 14 দিন পরে। আমার লাঞ্চ ইনভলভমেন্ট ছিল 22%। পরবর্তীতে আমি আবার 1 মাস পরে প্রায় আমার ডেঙ্গু হয়েছিল। তার পরবর্তীতে আমি ওষুধপত্র বেশ কিছুদিন খেয়েছি, বিভিন্ন ওষুধপত্র যেগুলো দিয়েছেন। এখন আমি একটু পরিশ্রম করলেই খুব একটু আমাকে আনইজি হয়। আর বিশেষ করে আমার এই ডি ডাইমারটা শুধু আপ ডাউন করে 0.50 একটু কাছে অথবা বেশি এরকম ছিল, কিন্তু গত 15 দিন আগে 0.76, আবার আজকে করা হয়েছে 1.0। এটা নিয়ে আমি একটু চিন্তিত আছি। জি দর্শক, থাকুন আমাদের সাথে। স্যার, শুনতে পেয়েছেন দর্শকের প্রশ্ন? হ্যাঁ, অভিনন্দন আপনাকে, এবং আপনার জন্য খুবই আমার একটু শঙ্কা হচ্ছে, আপনি প্রথম একবার করোনায় ভুগলেন, তারপরে আবার ডেঙ্গুতে ভুগলেন। কাজেই আপনাকে খুব কনসাস হতে হবে, এবং আপনি যেই ডি ডাইমারটা নিয়ে কথা বলছেন, সেই ডি ডাইমারটার ব্যাপারেও আমি একটু ওয়ারিড। আমি বলবো যে আপনি আমি জানি না আপনি খুব ইমোবিলাইজড মানে হচ্ছে শুয়ে বসে সময় কাটাচ্ছেন কিনা, যে আপনার মোবিলিটি কম কিনা, এই বিষয়গুলো, অথবা আপনার শরীরে রক্ত জমাট বাঁধার প্রবণতা আছে কিনা, এই বিষয়গুলো একটু পরীক্ষা করা উচিত। তারপর ধরুন যে আপনার বিশেষ করে এই যেই ভেনের মধ্যে রক্ত জমাট বেশি বাঁধে, লোয়ার লিম্ব, এই 2 পায়ে, এখানে একটু পরীক্ষা করা। এগুলা দেখে আমার মনে হয় একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই বিষয়টা আপনার সর্ট আউট করা, যে আপনার মধ্যে রক্ত জমাট বাঁধার যদি প্রবণতা থাকে, সেই ক্ষেত্রে আপনাকে দীর্ঘমেয়াদী আসলে এই রক্ত পাতলা করার যে ঔষধ, লো মলিকুলার ওয়েট হেপারিন ইনজেকশন ফর্মে বা ওরাল ফর্মে আমাদের ঔষধগুলো নিতে হবে। এটি একটি বিষয়। আর আরেকটি হচ্ছে, আপনি বোধহয় প্রশ্ন করেছেন যে আপনি করোনা টিকা নিতে পারবেন কিনা। হ্যাঁ, অবশ্যই করোনা টিকা নিতে পারবেন। জি, ফেসবুক থেকে একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিয়েছি। আলিরেজা নামের দর্শক জানতে চেয়েছেন, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার পর আমার বেশ কয়েকদিন রাতে কোনো ঘুম হয়নি
এটা পার্শ্ব প্রতিক্রিয়া কিনা। এর সাথে আমি একটু জানতে চাইবো যে টিকা নেওয়ার পরে অনেকেরই শরীর ব্যথা, জ্বর, সর্দি, কাশির মতো কিছু সমস্যা দেখা দিচ্ছে। এক্ষেত্রে করণীয় কি এবং এ ধরনের লক্ষণ দেখা দিলে কি ধরনের ওষুধ সেবন করতে পারবেন কিংবা কি ধরনের চিকিৎসা নিতে হবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই করোনা টিকা নেওয়ার পরে একটু গায়ে ব্যথা হওয়া, একটু জ্বর জ্বর অনুভব হওয়া এবং এই একটু খাওয়ায় অরুচি, ক্লান্তিবোধ এগুলো খুব কমন। এটা কতদিন হতে পারে? 5 দিন সাধারণত দেখা যায়, 5-7 দিনের মধ্যে এটি কমে যায় এবং অনেক ক্ষেত্রেই আসলে ঔষধ লাগে না। কেউ কেউ দেখুন, ঔষধ সেবনের না একটা ব্যক্তিগত আমি দেখছি যে আহ, অভ্যাস আছে। এটা খুবই ইন্ডিভিজুয়ালাইজ একটা ব্যাপার। কেউ একটু ব্যথা হলেই দেখা যাচ্ছে 2টা করে প্যারাসিটামল খায়, একটাও খায় না। আবার একটু জ্বর জ্বর লাগলো, প্যারাসিটামল একটা খেয়ে ফেললো। তা আমি বলবো যে আপনাদের জ্বরের মাত্রা যদি 100 অতিক্রম না করে তাহলে হয়তো প্যারাসিটামল খেয়েন না। 99 জ্বর কেন প্যারাসিটামল খাবেন? আর আরেকটি বিষয় হচ্ছে যে যদি একটু অরুচি অথবা গায়ে ব্যথা হয়, সেজন্য আপনারা এই নন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, মানে ব্যথার ঔষধ যেগুলো ভারী ভারী ঔষধ, কাউকে কাউকে শুনেছি ভলটাইন সাপোজিটরি নিয়ে নিচ্ছে এই ব্যথার জন্য। জি, এগুলো আমার আমাদের মনে হয় ফেসবুকে একটু আলী রেজা নামের যে দর্শক জানতে চেয়েছিলেন, ওনার করোনা ভ্যাকসিন নেওয়ার পরে ঘুম হচ্ছিল না বেশ কয়েকদিন রাতে। এটা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কিনা? এটি আসলে খুব শুনিনি। উনি হয়তো একটু দুশ্চিন্তাগ্রস্ত বা টেন্সড ছিলেন। এটার সাথে যে মানসিক কোনো সম্পৃক্ততা আছে কিনা? কিছুটা তো থাকতেই পারে। যে উনি একটু অ্যাংজাইটিতে ভুগেছেন। এজন্য একটু ঘুমের অসুবিধা হয়েছে। আচ্ছা, এটি হতেই পারে। জি। অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এত গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। আর অনেক প্রশ্ন জমা ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য সবগুলোর প্রশ্ন উত্তর নিতে পারিনি। পরবর্তীতে আবারও নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হতে পারবো। সেই পর্যন্ত ভালো থাকবেন নিশ্চয়ই। দর্শক, RTV BSMMU এটুআই করোনা হেল্পলাইন আজকে এ পর্যন্তই। আগামীকাল রাত 9টায় আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।